শহরে হঠাৎই এক মেয়েকে রহস্যজনকভাবে খুন করা হয়, আর এই কেসের রহস্য উন্মোচন করতে মুম্বাই পুলিশ শরণাপন্ন হয় আরমান মিস্ত্রির। আগে সে পুলিশে থাকলেও এখন অবসরে রয়েছে। আরমান ছিল অনেক বেশি খুঁতখুঁতে। তাছাড়া স্ত্রীর মৃত্যুর পর তার কিছু মানসিক সমস্যাও দেখা দিয়েছে। এই অবস্থায় সে কি পারবে এই খুনের রহস্য উন্মোচন করতে, নাকি তার উদ্ভট কর্মকাণ্ড মুম্বাই পুলিশকে আরো ঝামেলায় ফেলে দিবে? সেটাই দেখব আজকের গল্প মিস্ট্রিতে। শুরুতে আমরা একটা ক্রাইম সিন দেখতে পাই। নিকিতা নামের একটা মেয়ে খুন হয়েছে, আর মুম্বাই পুলিশ রহস্য উন্মোচন করার জন্য পুলিশ কনসালটেন্ট আরমান মিস্ত্রিকে ডেকে এনেছে। এই আরমান নিজেও একসময় মুম্বাই পুলিশে ছিল, কিন্তু এখন সে অবসরে থাকলেও প্রায় তার সাহায্য নেওয়ার জন্য মুম্বাই পুলিশ তার শরণাপন্ন হয়। তো আমরা এখানে আরমানের ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করি, তা হলো সে তার আশেপাশের সবকিছুকে পারফেক্ট করার চেষ্টা করছে। এছাড়া তার সহকারী সারান্যাকেও বারবার সে জিজ্ঞেস করছিল যে সে তার বাড়ির চুলা বন্ধ করে এসেছে কিনা। সে বলে যে হ্যাঁ সে করেছে, তবে তার মন থেকে তো খুঁত যায় না, তাই সে একই প্রশ্ন বারবার করতে থাকে যে চুলা ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা। এরই মাঝে সে খুন সম্পর্কে আর খুনি সম্পর্কে অনেক তথ্যও দেয়, যা পুলিশের বেশ কাজে আসে। তবে তার সেই চুলো নিয়ে খুঁতখুঁতানি এতটাই বেশি বেড়ে যায় যে সে দ্রুত বাড়িতে চলে যায় চুলার জন্য। আমরা এখন খুব ভালো করেই বুঝতে পারি যে আরমানের ওসিডি নামক মানসিক রোগ রয়েছে, যার কারণে তার সবকিছু নিখুঁতভাবে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়। তার সব নিখুঁত করার একটা বাড়াবাড়ি অভ্যাস রয়েছে। তো তার এই সবকিছু পারফেক্ট করতে গিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার কারণে সে যে কোনো অপরাধের সূক্ষ্ম বিষয়গুলো খুব সহজেই ধরতে পারে, যা অন্য কেউ পারে না। তাই পুলিশ প্রায়ই তার সাহায্য নেয়। যাক, তো এরপরই আমরা আরমানকে তার সাইকিয়াট্রিস্টের কাছে দেখি। ডাক্তার তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। আরমান জানায় হ্যাঁ সে ভালোই আছে। তবে আমরা লক্ষ্য করি আরমানের বেশ অস্বস্তি হচ্ছে, কারণ ডাক্তারের চেম্বারের একটি পর্দা বাঁকা হয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত সেই বাঁকা পর্দা সে ঠিক করে দিতে পারে ততক্ষণ পর্যন্ত তো তার স্বস্তিই হয় না। তার মন খুব উসখুস করতে থাকে। যাক, তো ডাক্তারের পর তাকে জিজ্ঞেস করে তার এখন ঠিকঠাক মতো কি ঘুম হয়, নাকি এখনো সে সুস্মিতাকে স্বপ্নে দেখে। আরমান তখন জবাব দেয় যে না, সে আর তাকে দেখে না। ওদিকে দেখা যায় রাজনৈতিক দল মহারাষ্ট্র বিকাশ দলের নির্বাচনী প্রচারণা চলছে। দলের প্রধান রমাকান্ত রাওয়াত, তার স্ত্রী মাধুরী আর বিজনেস পার্টনার পারাস প্রচারণায় উপস্থিত ছিল। রাওয়াত যখন ভাষণ দিচ্ছিল তখন তার উপর অজ্ঞাত এক লোক গুলি করে বসে। গুলি রাওয়াতের গায়ে নয়, তার বডিগার্ডের গায়ে লাগে। সেখানেই তো এই অবস্থা দেখে বেশ হুলস্থুল শুরু হয়ে যায়। সেই সময় ঘটনাস্থলে চলে আসে এসিপি সাহমাদ সিদ্দিকী। ইন্সপেক্টর বান্টি তখন তাকে সবকিছু খুলে বলে। এরপরে আমরা সাহমাদকে কমিশনারের সামনে দেখি। সাহমাদ বলে সে সবকিছু দ্রুত সমাধান করার চেষ্টা করবে। কমিশনারও তাকে দ্রুত তার কাজ করতে বলে, না হয় রাত এর সুযোগ নিয়ে হিরো হয়ে নির্বাচনে সুবিধা ভোগ করবে, যেটা সে কখনোই হতে দিতে পারে না। কমিশনার আরো বলে এই কেস দ্রুত সলভের জন্য তাদের দরকার পড়বে মিস্ট্রি, অর্থাৎ আরমান মিস্ট্রির সাহায্য। এই খবর পেয়েই তো আরমান চলে আসে সাহমাদের সাথে দেখা করার জন্য। সাহমাদ একসময় তার জুনিয়র ছিল, তবে এখন আরমান তার অধস্তন হিসেবে কাজ করবে। আরমানের এতে সমস্যা নেই, তাই সে সাহমাদকে মন খুলেই স্বাগত জানায়। আরমান এও বলে দেয় কিছুক্ষণ আগে সাহমাদ 3টা সিগারেট খেয়েছে। সাহমাদ তো আরমানের এই পর্যবেক্ষণ ক্ষমতা দেখে খুব ভালো করেই বুঝতে পারে যে কেউ যদি তাকে সাহায্য করতে পারে তাহলে এই আরমান মিস্ত্রিই পারবে। যাক, তো এরপরই তারা চলে যায় রাওয়াতের অফিসে। সাহমাদ রাওয়াতকে জিজ্ঞেস করে সে কি কাউকে সন্দেহ করছে। তো তারা যখন এই সবকিছু আলাপ করছিল তখনই সেখানে থাকা একটি ম্যাপে লাগানো ডটগুলো অদল বদল করে দেয় আরমান, কারণ তার কাছে এটা খুবই এলোমেলো মনে হচ্ছিল। এগুলো তো ছিল রাওয়াতের কনস্ট্রাকশন সাইটের চিহ্ন, আর খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর এটা অদল বদল করে দেওয়াতে রাওয়াতের স্ত্রী মাধুরী তো বেশ ক্ষেপে যায়, আর বলে এই পাগলকে দিয়ে তারা কেস কি করে সলভ করাবে, তার জন্য তো তাদের গুরুত্বপূর্ণ জিনিস এলোমেলো হয়ে গেল। সাহমাদ তখন বলে সে পাগল নয়, শুধুমাত্র ট্রমার কারণে তার ওসিডি হয়ে গেছে। তার স্ত্রী এক বোমা বিস্ফোরণে মারা গেছে, তারপর থেকেই তার এই অবস্থা। আর ডাক্তার প্রথমে যে সুস্মিতার কথা বলেছিল সেই সুস্মিতাই হচ্ছে আরমানের স্ত্রী, আর তার মারা যাওয়ার পর থেকেই আরমান একটু অন্যরকম হয়ে গেছে। যাক, তো তারা কথা বলতে বলতে আরমান বোর্ড ঠিক আগের মতো করে দেয়।
যে পিন যেখানে ছিল সেখানেই দেয়। আর এটা দেখে বোঝা যায় যে তার স্মরণশক্তি প্রখর। তার এই তীক্ষ্ণ স্মরণশক্তিতে সবাই তো বেশ মুগ্ধ হয়। এরপরই তারা চলে যায় সেই জায়গায় যেখানে রাওয়াতের উপর গুলি চালানো হয়েছিল। আশেপাশে পর্যবেক্ষণ করে আরমান বলে দেয় কোনো প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার এই খুন করেছে, যার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি হবে। তাছাড়া গত সপ্তাহে খুন হওয়া নিকিতার খুনিও একই উচ্চতার ছিল। এছাড়াও নিকিতার খুনি যে সিগারেট খেত, রাওয়াতকে শুট করা জায়গায় একই সিগারেটের গন্ধ রয়েছে। সাহমাত যদিও এ ব্যাপারে সম্মত হয় না, কারণ তার ধারণা দুজন আলাদা আলাদা খুনি এবং উচ্চতা মিলে যাওয়াটা শুধুমাত্র একটা কাকতালীয় ব্যাপার, এছাড়া আর কিছুই না। সাহমাত তখন আরমানকে অকাট্য প্রমাণ দিতে বলে। এরপরই প্রমাণ সংগ্রহ করতে আরমান চলে যায় মহারাষ্ট্র বিকাশ দলের অফিসে আর নিকিতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তো সেখানে জয় যোশী নামের একজনকে জিজ্ঞেস করলে জয় জানায় সে তাকে চেনে না। আরমান তখন তাকে তার ফোন নাম্বারটা দেয় আর তাকে বলে সে যদি কিছু জেনে থাকে তাহলে তাকে জানাতে। এই বলেই সে চলে যায় রাওয়াতের সাথে দেখা করতে। রাওয়াত তো তার বডিগার্ডের শেষকৃত্যের অনুষ্ঠানে ছিল, তো সেই সময়ই লাশের নাকের তুলো ঠিক করে দিতে গিয়ে চিতায় চাবি ফেলে দিয়ে বেশ ঝামেলা বাঁধায় আরমান। শেষ পর্যন্ত সে রাওয়াতকে জিজ্ঞেস করে যে সে কি নিকিতাকে চেনে। তখন রাওয়াত, মাধুরী, পারাস এই তিনজনই বলে যে না, তারা কেউই নিকিতাকে চেনে না। এ বলেই সেখান থেকে চলে যায়। আরমান তখন লক্ষ্য করে এই মাধুরী আর পারাস একটু বেশিই ঘনিষ্ঠ। এদিকে সাইবার সেলের নিশান্ত সাহমাতকে জানায় যে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। খুনি সিসিটিভি সম্পর্কে জানতো আর তা সযত্নে এড়িয়েও গেছে। তবে ওই রাইফেল সম্পর্কে জানা গেছে যা শুধুমাত্র সেনাবাহিনী আর গ্যাংস্টাররা ব্যবহার করে। তো এরপর আরমান তাদেরকে আবারও নিকিতার সেই কেসের সাথে এই ব্যাপারটা মিলিয়ে দেখতে বলে, কিন্তু সাহমাত তো তাতে একেবারেই রাজি হয় না। আরমান আবারও মাধুরীর সাথে দেখা করতে যায় আর মাধুরীকে জিজ্ঞেস করে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। মাধুরী জানায় যে হ্যাঁ, অ্যাকাউন্ট রয়েছে, তবে সেই সবগুলোই জয়েন্ট অ্যাকাউন্ট। সে আর তার স্বামী মিলে সেই অ্যাকাউন্ট খুলেছে। এসব শুনে আরমান তাকে বলে তার বন্ধু পারাস যেন তার সাথে একটু যোগাযোগ করে। মাধুরী তো এতে বেশ বিরক্ত হয় আর আরমানকে নিজের লিমিটের মধ্যে থাকতে বলে। ওদিকে জয় ফোন দেয় আর বলে সে একটি রিসিট পেয়েছে যা নিকিতার সাথে সম্পর্কিত। আরমান তো একথা শুনেই তাকে দ্রুত এসে দেখা করতে বলে। এরপরই সে ফিরে যায় বাড়িতে। আরমান তখন সুস্মিতার বম্বিং কেস নিয়ে রিসার্চ করছিল। ডাক্তার যদিও তাকে সুস্মিতার কেস ছেড়ে দিতে বলে তার সুস্থতার জন্য, কিন্তু তবুও সেই কেস ছাড়ে না। সে কুল কিনারা না করে এটা ছাড়তে পারবে না। তখনই তাকে জয় ফোন দিয়ে বাইরে আসতে বলে। সেখান থেকে বের হতেই একটা গাড়ি প্রচন্ড গতিতে তার দিকে এগিয়ে আসে। সে তো কোনো মতে সেখান থেকে সরে গিয়ে বাঁচে। এদিকে সাহমাত অবাক হয়ে ভাবছিল জয় কি করে এই কেসের ভেতর এলো। সে তো সাসপেক্টের তালিকাতেও ছিল না। তাদের সন্দেহ তখন জয়ের সাথে সাথে রাওয়াতের দলের ম্যানেজারের উপরও হয়। নিশান্ত এই সময় এসে খবর দেয় জয়কে পাওয়া গেছে, তবে সে বেঁচে নেই। পোস্টার লাগাতে গিয়ে ব্রিজের উপর থেকে পড়ে গেছে। আরমান তখন নিজের মতো পর্যবেক্ষণ করে জানিয়ে দেয় যে সে পড়ে যায়নি, বরং তাকে ফেলে দেয়া হয়েছে। তার মাথা পড়ে গিয়ে নয়, বরং হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙা হয়েছে। জয়ের পকেটে তখন একটা চিরকুট পাওয়া যায় যেখানে এনভি লেখা আছে, যা নিকিতার নামের আদ্যক্ষর। সবকিছু মিলিয়ে আরমান সাহমাতকে আবারও কেসগুলো একটু জুড়ে দেখতে বলে। এরপরই সে চলে যায় রাওয়াতের ম্যানেজারের সাথে কথা বলতে। তারা খুব বেশি কিছু জানতে পারে না, তবে এইটুকু বুঝতে পারে মাধুরীর সবকিছু এখন পারাস দেখাশোনা করে। তারা মাধুরীর নামে একটা টিকিটও পায় আহমেদাবাদের। এরপর তারা চলে যায় পারাসের সাথে দেখা করতে। এরপরই আরমান তাকে কথার জালে জড়িয়ে ফেলে তাকে দিয়ে স্বীকার করিয়ে নেয় যে তার আর মাধুরীর সম্পর্ক আছে। আরমান তখন এটা বলে যে তার রাওয়াতকে খুন করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। সে হয়তো তার আর মাধুরীর মধ্যে থেকে রাওয়াতকে সরাতে চায়, কিন্তু পারাস তা অস্বীকার করে বসে। শারান্যার কাছে তখন তার প্রতিবেশী কল করে, যার কাছে সে তার ছেলেকে রেখে এসেছে। প্রতিবেশী জানায় সে তার ছেলেকে আর রাখতে পারছে না, তাই শারান্যা যেন চলে আসে। শারান্যাও চলে যায় আর আরমান যায় সাহমাতের কাছে। সে তার একটা ইনফরমারের মাধ্যমে ওই কন্ট্যাক্ট কিলারের খবর বের করেছে, যার নাম বিনোদ ওরফে বাঙালি বুলেট। তারা বিনোদের বাড়িতে রেড দিতে যায়। তখনই দেখা যায় বিনোদ তো প্যারালাইজড। 10 বছর আগে গুলি খাওয়ার পর থেকে সে আর এইসব কিছুই করেনি। এগুলো শুনে তো পুলিশের দল সেখান থেকে বের হয়ে চলে যায়। তবে হঠাৎ করেই আরমান বলে ওঠে বিনোদের পাশে থাকা জুতোগুলোতে ধুলো লাগা ছিল। যেই মানুষ 10 বছর ধরে জুতো পরে না, তার জুতোয় কেন ধুলো লাগবে? তখনই তারা সেখানে ফিরে যায় আর দেখতে পায় যে বিনোদ তো সেখান থেকে পালিয়েছে তার হুইল চেয়ার ফেলে।
আরমান তখন বিনোদকে ধরার জন্য একটা বিল্ডিং বেয়ে উঠে যায় আর সেখানেই আটকে যায়। তার চোখের সামনে দিয়ে বিনোদ পালিয়ে যায়। সেহমাত তো এসব শুনে প্রচন্ড রেগে যায়। প্রথমে সে রাগ করে সারান্যার উপর, কারণ সে আরমানের সাথে ছিল না। এরপরে সে রাগ করে আরমানের সাথে, যে নিজেকে প্রমাণ করার জন্য অনেক বড় রিস্ক নিচ্ছে। তো এরপর সেহমাত বলে তার আর আরমানকে কোনো প্রয়োজন নেই, খুনিকে তারা নিজেরাই বের করে নিবে। তো এরপরই আরমান ফিরে যায়। তখন আমরা দেখতে পাই যে সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে সারান্যার সাথে কথা বলছে, কিন্তু সেই কথাগুলো সারান্যা ঠিকমতো শুনতে পাচ্ছিল না, কারণ পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। হঠাৎ করে তার মাথায় কিছু একটা আসে। সে ওই দিনের গুলি করার সময়কার ফুটেজ দেখতে চায়। ফুটেজ দেখেই তো তার মুখে হাসি ফুটে ওঠে। সারান্যা তো এই হাসির মানে খুব ভালোভাবেই বুঝতে পারে, অর্থাৎ আরমান এই কেস সলভ করে ফেলেছে। তাই পরদিনই সে রাওয়াত গ্রুপের সবাইকে ওই জায়গায় ডেকে নিয়ে যায় যেখানে গুলি করা হয়েছিল। আরমান বলে শুরু থেকেই তারা ভুল ভাবছে। তারা ভেবেছিল রাওয়াতকে মারার চেষ্টা করা হয়েছে, আসলে টার্গেট বডিগার্ড ওমকারই ছিল সবসময়। আরমানের পর মানোজকে জিজ্ঞেস করে। সেদিন সবার আগে সেই বলেছিল 3 তলা থেকে গুলি করা হয়েছে, যা ভিডিওতে দেখা যাচ্ছে। মানোজ এতে সম্মত হয়। আরমানের পর জিজ্ঞেস করে সে আওয়াজ শুনেই বলতে পারে কি যে কোথা থেকে গুলির শব্দ হচ্ছে। মানোজ বলে সে বুঝতে পারে। আরমান এবার ব্যান্ড পার্টি ডেকে আনে আর তাদের বাজাতে বলে। সারান্যাকে কলে বলে গোপন জায়গা থেকে গুলি ছুটতে। সারান্যাও তাই করে। আরমান এবার জিজ্ঞেস করে গুলির শব্দ কোথা থেকে এলো। মানোজ তো সেটা বলতে পারে না যে গুলির শব্দ কোথা থেকে এসেছে। আরমান তখন তাকে আরো একবার চেষ্টা করতে বলে, কিন্তু সে তাও পারে না। আরমান তখন বলে সে যেই জায়গায় বসেছিল সেখান থেকে 3 তলা থেকে গুলি করা হয়েছে তা দেখতে পারারও কথা নয়। সবকিছু বলার পর আরমান বলে এসবের পেছনে আছে মানোজ। সে পার্টির টাকাগুলো তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করত। তার অ্যাকাউন্টেন্ট নিকিতা তা জানতে পেরে যায়। এ কারণেই সে তাকে সরানোর জন্য ওমকারকে বলে, কিন্তু ওমকার তাতে রাজি হয় না। আর সব গোপন রাখতে ওমকারকেও তার মারার প্রয়োজন পড়ে, আর তার জন্যই সে বিনোদকে ভাড়া করে। আর শেষ পর্যন্ত জয় যখন আরমানের সাথে ফোনে কথা বলছিল, জয়ের কথা শুনে তাকেও মেরে ফেলে মানোজ। এই সব শুনে মনোজের কাছে অস্বীকার করার আর কোনো উপায় থাকে না। এই সময় আবার গুলির শব্দ শোনা যায়। আরমান তখন সারান্যাকে ফোন করে বলে যে আর গুলি ছোড়ার কোনো প্রয়োজন নেই। সারান্যা তখন অবাক হয়ে বলে সে গুলি করেনি, দেখা যায় দূর থেকে বিনোদ গুলি করেছে। গুলি করেই তো সে ছুটতে থাকে। লুকিয়ে থাকা সারান্যাও সেদিকেই যেতে থাকে। একসময় বিনোদ সারান্যাকে দেখে ফেলে আর তাকে পিস্তলের মুখে রেখে সবাইকে চলে যেতে বলে। পেছন থেকে তখনই আরমান আসে। সে তো তার পাশে একটা লোহার রড পড়ে থাকতে দেখে, কিন্তু সেটা ময়লা দেখে সে প্রথমে ধরতে চাইছিল না। তবে শেষ পর্যন্ত সারান্যার কথা ভেবে সে সেটা হাতে তুলে নেয় আর বিনোদের মাথায় আঘাত করে। এভাবেই তাকে গ্রেফতার করা সম্ভব হয়। এই সবকিছুর ভেতর আরমানের সবার আগে হাত পরিষ্কার করাটাই মুখ্য হয়ে দাঁড়ায়। পরদিন থেকেই সে তো সুপারস্টার হয়ে যায়। সংবাদ সম্মেলনে কমিশনার আর এসিপি জানায় এই সবকিছুতে তাদেরকে সাহায্য করেছে এক্স পুলিশ অফিসার আরমান মিস্ত্রি। যাক এরপরই সে বাড়ি ফিরে আসে। তখন একটা পত্রিকা দেখতে পায়। এই পত্রিকাটি খুলেই সে সুস্মিতার কেস নিয়ে অনেক লেখা দেখতে পায় আর সেখান থেকে তথ্য টুকে নিতে শুরু করে। এবার আমরা একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পাই। সেই সময় আবার আরমানকে দেখা যায়। সে ব্যাংকে গিয়েছিল। ব্যাংকের লকারে তার স্ত্রী সুস্মিতার একটি লাল ব্যাগ আছে। ওই পত্রিকার তথ্য অনুসারে সেই লাল ব্যাগটিতে কোনো তথ্য পেতে পারে সে। সেই ব্যাংকে একটি বাচ্চা আইসক্রিম খাচ্ছিল। আরমান তখন নিজের রুমাল দিয়ে বাচ্চাটির মুখ মুছিয়ে দিতে চায়, কিন্তু বাচ্চাটির মা তো তাকে কিডন্যাপার ভেবে বসে। মহিলা তো আরমানকে টেনে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশরা তো কোনো মতে তাকে শান্ত করে আর ওই মহিলাকে বাড়ি পাঠায়। তখনই আরমান আশ্বিন নামের একজন লোককে দেখে যে তার স্ত্রী কোমালের মিসিং রিপোর্ট করতে এসেছে। এটা দেখেই তো আরমানের সুস্মিতার কথা মনে পড়ে যায়। সে জানে স্ত্রী হারিয়ে গেলে কেমন লাগে, তাই সে সেই লোককে সাহায্য করতে চায়। আশ্বিনও তো আরমানকে চিনতে পারে, তাই তাকে সে সবকিছু খুলে বলে। আশ্বিনের কথা শুনে আমরা এটা জানতে পারি যে সে একজন অ্যাকাউন্টিং এর প্রফেসর। তার স্ত্রী বাবার রিয়েল এস্টেট ব্যবসা দেখে। তো পুলিশ স্টেশন থেকে আরমান সারান্যার বাড়িতে যায়। সারান্যা তো তাকে একটি লাইভ ভিডিও দেখায়। এই ভিডিওটি করেছে ডলি ফিউচারওয়ালা নামের এক সাইকিক মহিলা, যে ভবিষ্যৎ দেখার এবং আত্মাদের সাথে যোগাযোগ করার দাবি করে থাকে। মহিলাটি বলতে থাকে তার ঘুম ভাঙতেই সে নিজেকে একটি ভাঙা গাড়ির পাশে আবিষ্কার করে, যে গাড়ির ভেতরে একটি মহিলার লাশ পাওয়া গেছে। তার পকেটে সে অন্য কারো লেখা একটা চিরকুটও পায়, যেখানে এখানকার ঠিকানা লেখা আছে। স্যামাত তো সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যায় আর ডলিকে দেখে প্রচন্ড বিরক্ত হয়।
সে একেবারেই নিশ্চিত এটি অ্যাক্সিডেন্ট, তাই আরমানকে তাকে সে বিরক্ত করতে নিষেধ করে। এমনিতে ডলির কারণে সে যথেষ্ট বিরক্ত হয়েছে। আরমান তখন গাড়ির চাকার দাগ দেখে বলে এই অ্যাক্সিডেন্ট তার কাছে সাজানো মনে হচ্ছে। এছাড়া ডলিকেও তার সন্দেহ হচ্ছে। তার কাছে মনে হয় সে ডলিকে কোথাও যেন দেখেছিল, কিন্তু সেহমাত তাকে পাত্তাই দেয় না। আরমান তখন আশ্বিনের কাছে গেলে দেখে সে বাড়ি পাল্টে ফেলছে। সে বলে ডলির বিষয় নিয়ে আরমান যেন আর নাড়াচাড়া না করে, ডলির জন্যই সে তার স্ত্রীর লাশ খুঁজে পেয়েছে। তো আশ্বিন চলে গেলে আরমান সারান্যাকে বলে তার বাড়ির সামনে পড়ে থাকা বাতিল জিনিসগুলো পরীক্ষা করে দেখতে। এরপরে নিশান্তের সাহায্য নিয়ে রেকর্ড ঘেটে আরমান দেখতে পারে 2007 সালে তারা ডোনেলা নামের এক মেয়েকে গ্রেফতার করেছিল। ওই ডোনেলা দেখতে অনেকটা ডলির মতো। সেহমাতকেও সে এই কথা বলে, কিন্তু সে তো এই ব্যাপারটা বিশ্বাস করে না, কারণ চেহারায় বেশ কিছুটা অমিল আছে। আরমানের ধারণা ডোনেলা চেহারায় কিছু পরিবর্তন করিয়ে ডলি হয়েছে। এদিকে তো সারান্যার ডলির সাথে আধ্যাত্মিক পরিশুদ্ধির অ্যাপয়েন্টমেন্ট ছিল। আরমানও তার সাথে যায় আর পানি খাওয়ার নাম করে ভেতরে গিয়ে এটা সেটা পরীক্ষা করতে থাকে। সেই সময় ডলি চলে এলে আরমান হঠাৎ করেই তাকে ডোনেলা বলে ডাকে। এতেই তো ডলি কিছুটা চমকে যায়। আরমান তখন দেখতে পায় ডলি সারান্যাকে একটা ব্রেসলেট দিয়েছে। এই ব্রেসলেটটি সে এর আগে কোমালের হাতেও দেখেছিল। এই সবকিছু সে সেহমাতকে ফোন করে জানায়। ডলি তো এই ফাঁকে আস্তে করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। যদিও তাকে দ্রুত ধরে ফেলা হয়। ডলি বলে সে কোমালকে মারেনি, সে শুধুমাত্র পালিয়েছে, কারণ তার পরিচয় আরমান জেনে গেছে। সে আগে প্রতারক ছিল। আগের পরিচয়ের কারণে সে আর বিপদে পড়তে চায় না। এই কোমাল তার কাছে এসেছিল। এরপরই সে তার ভাগ্য পরীক্ষা করে বলেছে তার স্বামী পরকিয়া করে, এইটুকুই। এরপর কোমালের অ্যাক্সিডেন্টের জায়গায় যাওয়ার কথা জিজ্ঞেস করা হলে ডলি জানায় যে তাকে কেউ মেসেজ করেছিল যে সে যদি ভাইরাল হতে চায় তাহলে যেন ওই ঠিকানায় চলে যায়। সেও সেখানে গিয়ে কোমালের লাশ দেখতে পায়। আর যে তাকে মেসেজ পাঠিয়েছে তার নাম উদ্ধার করে নিশান্ত। দেখা যায় শ্রুতি নামের এক মেয়ে তাকে মেসেজ পাঠিয়েছে। সেহমাত তখন শ্রুতিকে জিজ্ঞাসাবাদ করে। শ্রুতি বলে সে কিছুই করেনি। আরমান তখন তার ঘরে কিছু অ্যাকাউন্টের বই দেখতে পায়। সে তো আশ্বিনের কলেজেই পড়ে। এছাড়া সে দামি দামি কসমেটিক্সও দেখতে পায় সেখানে। শ্রুতি বলে এগুলো তার বয়ফ্রেন্ড তাকে দিয়েছে। আরমানও তখন সবকিছু বুঝতে পারে আর আশ্বিনকে ডেকে পাঠায়। আশ্বিনের সাথে শ্রুতির সম্পর্ক ছিল, যা কোমাল জেনে গিয়েছিল। তাই আশ্বিনই কোমালকে মারার পরিকল্পনা করে। ডিজেল রাস্তায় ছড়িয়ে দেয়, কারণ সে জানে কোমালের গাড়ি জোরে চালানোর অভ্যাস ছিল। তাই ডিজেলে পিছলে সে অ্যাক্সিডেন্ট করবে, তাকে কেউ সন্দেহ করবে না। তবে আরমান এই ব্যাপারটা বুঝতে পারে যখন সে তার বাড়ির সামনে ডাস্টবিনে ডিজেল পড়ে থাকতে দেখে। তার গাড়ি পেট্রোলে চলে, অথচ তার বাড়ির আবর্জনার ভেতর ডিজেল পাওয়া যায়। এরপর আশ্বিন শ্রুতির মোবাইল দিয়ে ডলিকে মেসেজ পাঠায় আর ঘটনাকে অন্যদিকে নেয়ার চেষ্টা করে। মেসেজ দিয়ে শ্রুতির ফোন একটা দোকানে বিক্রি করে দেয়। শ্রুতি আর সেই মোবাইলের দোকানদার তার বিরুদ্ধে সাক্ষী দিবে এখন। এটুকু বলার পরই আশ্বিন তো মাথা ঘুরিয়ে পড়ে যায়। বান্টি তখন তাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায় আর আরেকটি কেসও সফলভাবে সমাধান করে আরমান। এরপরই সে বাড়ি ফিরে আসে আর সুস্মিতার লাল ব্যাগ নিয়ে বসে। যেই ব্যাগের ভেতর সে একটি লুকানো মোবাইল ফোন দেখতে পায়। আরমান তখন ওই মোবাইল ফোনটি অন করতেই একটা মেসেজ আসে, যেখানে লেখা আছে সে সন্তোষ বাগচি নামের কাউকে চেনে কিনা। ফাইলপত্র চেক করে আরমান মেসেজের রিপ্লাই দেয়। সুস্মিতা এই সন্তোষের উকিল ছিল আর সন্তোষের আজীবন কারাদণ্ড হয়। যাক, তো দেখা যায় সেখান থেকে আবার রিপ্লাই আসে যে সুস্মিতা এমন কিছু জেনে গিয়েছিল যা তার জানা উচিত হয়নি। এরপরই সেখান থেকে মেসেজ আসে বিস্তারিত জানতে হলে দেখা করতে হবে। তো তারপর আমরা মইজ নামের একটা ছেলেকে দেখি। সে ফোনে কথা বলছিল। মইজ বলে সে আর এসব করতে পারছে না, তাকে প্রতিদিন মারধর করা হয়। ফোনের অপর প্রান্তের লোকটি বলে তাকে আর সে বিরক্ত করবে না, শেষ একবার যেন সে দেখা করে। এরপর আমরা সেহমাতকে তার এক সহকর্মী মার্কের সাথে দেখি। মার্ক একটা পার্কে এসেছে মইজকে মাদকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। মার্ক প্রথমে মইজকে ড্রিঙ্ক করতে দেয়, এরপর জিজ্ঞাসাবাদ করে। এই সময় সে মইজকে বেশ কিছু চড় থাপ্পড় দেয়, কারণ মইজ তাকে ঠিকমতো কিছুই বলছিল না। হঠাৎই মইজ মার্কের গায়ের উপর এলিয়ে পড়ে যায়। আর এই পুরো দৃশ্যটি কেউ একজন ভিডিও করে নেয় আর সবাই তো বলাবলি করে পুলিশের অত্যাচারেই মইজ মারা গেছে। মার্ক বলতে থাকে সে তো কিছুই করেনি, শুধু চড় দিয়েছে। কিন্তু এখানে তো কিচ্ছু করার ছিল না। পাবলিকের চাপে পড়ে
সায়মাতকে বাধ্য হয়ে তাকে গ্রেফতার করতে হয়। সায়মাত তো বুঝতে পারে যে কোনো মূল্যে তাদের মার্ককে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে সে কি করবে সেটাই বুঝতে পারে না। তখনই তার মনে আসে আরমানের কথা। আরমান তখন পুলিশ হেডকোয়ার্টারে ইন্টারভিউ দিতে গিয়েছিল। তার মানসিক অবস্থার একটা রিভিউ হবে, আর সে ফিট হলে হয়তো আবারও চাকরি ফেরত পাবে। কিন্তু ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তাদের গায়ের উপর খাবার ফেলা, শব্দ করে চা খাওয়া কিংবা ফাইল উল্টে রাখা, এই সব কিছুতে আরমানের প্রচণ্ড অস্বস্তি হয়। কিন্তু তাও সে ধৈর্য ধরে ইন্টারভিউ দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। বের হতেই সে একটি গাড়িতে ধাক্কা দিয়ে দেয়, যা ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তারা দেখে ফেলে। যাক, এরপরই আরমান মার্কের কেস সম্পর্কে সব জানে আর মার্কের সাথে কথা বলে। এরপর সে মইজের মায়ের সাথে কথা বলে। তার মা বলে ওই পুলিশ ইচ্ছে করে এই এলাকার ছেলেদের ভুলভাল কেস দিয়ে তাদের জেলে নিয়ে যেত। তো আরমান তার কাছ থেকে জিজ্ঞেস করে এটা জানতে পারে যে মইজ ফুড ডেলিভারির অ্যাপে কাজ করত আর বেশ ভালো টাকাই কামাতো। তো এরপরই আরমান ওই পার্কে যায় যে পার্কে মইজ মারা গেছে। সেখানেই সে কিছু একটা খুঁজে পায়, আর এটা জানানোর জন্য সে সায়মাতকে ফোন দেয়। তখন জানা যায় সায়মাত তার রিভিউ বোর্ডেই রয়েছে তার ব্যাপারে রিভিউ দেওয়ার জন্য। তো সায়মাত বোর্ডকে বলে আরমান খুবই দক্ষ আর সৎ একজন মানুষ। বোর্ড কর্মকর্তা জিজ্ঞেস করে তার হাতে পিস্তল আর ডিপার্টমেন্টের দায়িত্ব তুলে দেওয়া যাবে কিনা। তখনই সায়মাত ইতস্তত শুরু করে। ওদিকে রিভিউ বোর্ডের কথা শুনে আরমান তার পুলিশের কাপড় পরে সারান্যাকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায়, কিন্তু সে জানতে পারে তাকে বাছাই করা হয়নি। সে তো বহু কষ্টে নিজেকে সামলে নেয় তখন, আর বলে সে ওই পার্কে গিয়ে যে খোঁজ পেয়েছে তা হলো সেখানে একটি গোডাউন আছে যা অনেক বেশি পুরনো, কিন্তু তার দরজায় লাগানো তালাটি একেবারে নতুন এবং সেখানে কোনো সিসিটিভি ফুটেজও নেই। সায়মাত তখন আরমানের মানসিক অবস্থা বুঝতে পারে আর টিম নিয়ে তার বাড়িতে চলে যায় আর বলে সায়মাতের তার সাথে কাজ আছে। সে এখানে এসেছে কারণ সে জানে আরমান পুলিশ স্টেশন যাবে না। জানা যায় মইজের শরীরে বিষ পাওয়া গেছে। সে মারা যাওয়ার আগেই শেষ ড্রিঙ্ক করেছিল, যে ড্রিঙ্কটি তাকে মার্ক দেয়। আরমান তো তখন মার্কের কাছে চলে যায় আর বলে তাদের ধারণা এই বিষ মইজের জন্য না, মার্কের জন্য ছিল এবং তা ভুলে মইজ খেয়ে ফেলেছে। সবকিছু পার্কেই করা হয়েছে, ওখানেই বড় কোনো ব্যাপার আছে। তারা এবার ফোর্স নিয়ে সেখানে চলে যায় আর একটু খুঁজেই দেখতে পায় ওই পরিত্যক্ত গোডাউনটিতে মাদক তৈরির কাজ করা হচ্ছে। তারা তখন সবাইকে গ্রেফতার করতেই যাবে, সেই সময় একটি সাপ ছেড়ে দেয়া হয়। ভীষণ হই হুল্লোড় শুরু হয়ে যায়। এর মধ্যেই নিশান জানায় যে লোকটির সাথে মইজের যোগাযোগ হতো তার নাম হলো সতীশ। তার লোকেশন ওই পার্কে এখনো দেখা যাচ্ছে। তো অনেক খুঁজেও সতীশকে পাওয়া যায় না। আরমানের মনে পড়ে এখানে একটি পান্ডা রয়েছে, অর্থাৎ একজন মানুষ যে পান্ডার কস্টিউম পরে বাচ্চাদের এন্টারটেইন করছে। তো পান্ডাকে খুঁজে বের করা হয় আর দেখা যায় পান্ডার পোশাকের নিচেই রয়েছে সতীশ। সতীশকে গ্রেফতার করা হয় সাথে সাথে, আর মার্ককেও বেকসুর খালাস করে দেয়া হয়। মার্ক তার স্বভাবের বাইরে গিয়ে বিনয়ের সাথে আরমানকে ধন্যবাদ জানায়। আমরা তখন দেখতে পাই একজন লোক আবার জেলখানায় গিয়েছে সন্তোষ বাগচির সাথে দেখা করতে। এদিকে আরবিন্দ নামের এক লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে কনস্ট্রাকশন সাইটে আসে। হঠাৎই পেছন থেকে এক মাস্ক আর হুডি পরা লোক এসে আরবিন্দের গার্লফ্রেন্ডের গলায় ছুরি ধরে আর তার কাছে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। আরবিন্দের সাথে সেই ছিনতাইকারীর হাতাহাতি হয় আর নিজেদের বাঁচাতে আরবিন্দ তার মাথায় লাঠির বাড়ি দেয়। লোকটি তো সাথে সাথে মারা যায়। ঘটনাস্থলে সায়মাতের দল সাথে সাথে চলে আসে আর ডাক পড়ে আরমানেরও। দেখা যায় এই ছিনতাইকারী সাধারণ কেউ না, বিখ্যাত ব্যবসায়ী ও বিলিয়নিয়ার সুরজ মুদগাল। সায়মাত তখন আরমানকে তার হাঁটু দেখতে বলে। দেখা যায় হাঁটুতে প্যাড বাঁধা। আরবিন্দ তো বারবার বলে সে জানতই না এই লোক এত বিখ্যাত কেউ, সে তো নিজেকে বাঁচাতে এই কাজ করেছে, না হলে এই লোক না জানি কি করে ফেলতো। আরবিন্দের গার্লফ্রেন্ড বলে সে সাহায্যের জন্য তাদের এক কনস্টেবলকে ডেকেছে, কিন্তু সে উল্টো পালিয়ে গেছে। সায়মাত তো বেশ অবাক হয়, কারণ এমন তো হওয়ার কথা না। এরপরে আরমান চলে যায় সুরাজের বাড়িতে। তার স্ত্রী মাহিরার কাছ থেকে জানা যায় তার মোটিভেশনাল লাইফের বাইরে একটি গোপন জীবন ছিল। সে বেশ রংচঙে কাপড় পরতো, তবে মাঝে মধ্যে একটানা বেশ কিছুদিন কালো হুডি পরে থাকতো। ভেগান হওয়ার পরও বাড়িতে দামি মাংস নিয়ে আসতো, বিদেশি মডেল দিয়ে নগ্ন পেইন্টিং করাতো। সে যাই করত, ছিনতাই করা বা কারো ক্ষতি করার মানুষ সে না। আরমান তো এরপর সুরাজের অফিসেও যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে তার সম্পর্কে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট তার সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকে। সারান্যা বলে যে সে যেন সুরাজ সম্পর্কে নেগেটিভ কিছু বা সন্দেহজনক কিছু বলে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে তার কাছে হয়তো একটা পিস্তল ছিল। এরপর আরবিন্দকে জিজ্ঞাসাবাদ করে সায়মাত একটি বড় ব্যাপার জানতে পারে, আর তা হলো মায়ের সাথে আরবিন্দের একসময় পরকীয়ার সম্পর্ক ছিল, তবে 2 বছর আগে তারা তা ভেঙে ফেলে। আরবিন্দ বলে সে সুরাজকে না চেনার ভান করেছে, কারণ সেই সম্পর্কের কথা বাইরে জানাতে চায়নি।
কেস তো এখন সহজ হয়ে যায়। সুরাজ সেখানে এসেছিল প্রতিশোধ নিতে, আর কিছুই না। তবে আরমান এত সহজে মানতে নারাজ। সুরাজ যদি প্রতিশোধ নিতেই আসে, তাহলে তার গার্লফ্রেন্ডের উপর কেন আক্রমণ করলো? ওদিকে নিশান সিসিটিভি থেকে ওই কনস্টেবলকে বের করে, যে ঘটনার সময় পালিয়েছে। দেখা যায় সে ট্যাক্সি করে কোথাও চলে যায়। এরপর ট্যাক্সি ড্রাইভারকে ডেকে এনে স্কেচ করানো হয়। আরমান ফুটেজে লক্ষ্য করে কনস্টেবলের ড্রেসের কাঁধে স্টার লাগানো, যা শুধু বড় অফিসারদের থাকে। তার মানে এটি ভাড়ার কোনো পোশাক, এটা সত্যিকারের কনস্টেবলের পোশাক নয়। তারা স্কেচ দেখিয়ে এরপর সব দোকানে খোঁজ করতে থাকে। এরপর একটি দোকান থেকে খবর পায় আর একটি নাটক কোম্পানিতে চলে যায়। এরপর তারা ব্রিজেশ নামের একজনকে ডাকে, যে কিনা পুলিশের পোশাকে সেখানে ছিল। ওদিকে সারান্যার সাথে আরমানের কিছুটা মনোমালিন্য হয়। আরমান পুলিশ ডিপার্টমেন্ট বা যে কোনো ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে লজ্জা পায়, যার ফলে সে আর সারান্যা দুজনকে আর্থিক কষ্টে পড়তে হয়। সারান্যা জানায় সে যদি পেমেন্ট খুঁজে না নেয়, তাহলে সারান্যা কাজ ছেড়ে দিবে। বাড়ি বসে সারান্যা সুরাজের একটি ভিডিও দেখে, যেখানে সুরাজ নিজের প্রেমের শুরুর ঘটনা বলছিল। তার এক বন্ধু আর সে পরিকল্পনা করেছিল সে মাহিরাকে নিয়ে ডেটে যাবে, আর ওই বন্ধু ছিনতাইকারী সেজে যাবে। মাহিরাকে বাঁচিয়ে সে হিরো হয়ে যাবে মাহিরার চোখে। সারান্যা সেই ভিডিওটি নিয়ে চলে যায় সেহমাতের কাছে। সেহমাত ফোন করলে আরমান বলে তো সলভ হয়ে গেছে। সবাই আরবিন্দের বাড়িতে চলে যায়। আরমান বলে দেয় যে কিভাবে আরবিন্দ এই খুন পরিকল্পনা করেছে। আরবিন্দ আর সুরাজ একই কলেজে পড়তো। আরবিন্দ সুরাজের সেই বন্ধু যার কথা ভিডিওতে বলা আছে। আরবিন্দ সুরাজকে বলে সে যেভাবে কলেজে মাহিরাকে পটাতে সাহায্য করেছে, তার একটি মেয়েকে পটাতে একইভাবে ছিনতাইকারী সেজে সাহায্য করতে হবে। সুরাজ সেদিন চায় আরবিন্দকে সাহায্য করতে। সে প্যাড পড়েছিল যেন আরবিন্দ পরিকল্পনা অনুযায়ী তাকে ধাক্কা দিলে সে ব্যথা না পায়। তবে আরবিন্দের পরিকল্পনা ভিন্ন। সে তাকে মেরে ফেলতে চেয়েছিল। নিজেকে বাঁচানোর নাম করে তার মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে সে, কারণ তার আর মাহিরার সম্পর্ক 2 বছর আগে শেষ হয়নি, এখনো চলছে। এরপরে আরমান বান্টিকে একটা তালা দেয়া ঘরের দরজা ভাঙতে বলে। দরজা ভাঙলেই ভেতরে মাহিরাকে পাওয়া যায়। আরবিন্দ বলে সেই সবকিছু কোর্টে প্রমাণ করতে পারবে না। সে আরো বলে সেদিন সবকিছু নিখুঁত করে সুরাজ অভিনেতা ব্রিজেশকে পুলিশ সাজিয়ে আনে নিজেকে গ্রেফতার করানোর জন্য। ব্রিজেশ আরবিন্দকে খুন করতে দেখে সেখান থেকে পালিয়ে যায়। ব্রিজেশের সব প্রমাণ দিবে কোর্টে। ব্যাস, এই কেসও সলভড। সারান্যার পাওনা মিটিয়ে আরমান তাকে ফিরিয়ে আনতে তার বাড়িতে যায়। সেখান থেকে ওই মোবাইল খুঁজে বের করে যাতে সন্তোষ বাগচি সম্পর্কে মেসেজ আসে। সারান্যা তো সেটা লুকিয়ে রেখেছিল, কারণ সে চায় না আরমান সুস্মিতার কেস নিয়ে কাজ করুক, এতে তার মানসিক অবস্থার অবনতি হবে। কিন্তু দেখা যায় মোবাইল নিয়েই তো সে মেসেজ দেয়। আমরা ওই লোককে দেখি মেসেজের রিপ্লাই দিতে, যে জেলখানায় সন্তোষের সাথে দেখা করে। তার নাম জয় মজুমদার। জয় তাকে সুস্মিতার কেসে সাহায্য করছে। জয় মজুমদার জেলে গেলে বাগচিকে পায় না, বরং হুমকি পায় যে বাগচি সম্পর্কে বেশি তথ্য বের করলে সে আর বেঁচে থাকবে না। যাক, এদিকে দেখা যায় আরমান সারান্যা আর তার ছেলে শ্রাবণ ছুটি কাটাতে যায়। সেখানে গিয়ে সে যখন বাইনোকুলার দিয়ে আশেপাশে দেখছিল, তখনই সে একটা ঘরে কাউকে খুন হতে দেখে। এটা দেখে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই সে তার মা আর আরমানকে বলে। তারা তো তখন চলে যায় হোটেল ম্যানেজারের কাছে, আর ওই ঘরটি পরীক্ষা করে দেখতে চায় যে ঘরে খুন হয়েছে। হোটেলের ম্যানেজার অনুমতি দিতে না চাইলে সেহমাতের সাথে তারা যোগাযোগ করে। সেহমাত তখন হোটেলের সিকিউরিটি অফিসার রিটার সাথে যোগাযোগ করে আর আরমানকে সাহায্য করতে বলে। আরমান বলে ওই ঘরটি চেক করাতে তাদের অসুবিধা কোথায়। ম্যানেজার বলে এই ঘরটি বিখ্যাত শিপিং ব্যবসায়ী লালিত সাক্সেনার ঘর। তার মতো বড় ক্লায়েন্টের গোপনীয়তা তারা নষ্ট করতে পারে না। এই সময় লালিত চলে আসে। আরমান তাকে জিজ্ঞেস করে তার স্ত্রী কোথায় আর স্ত্রীর সাথে তার সম্পর্ক কেমন। এসব ব্যক্তিগত প্রশ্নে লালিত রেগে যায় আর জানায় সকাল থেকে তার স্ত্রীর দেখা নেই, হয়তো পার্লার না হয় শপিং এ গেছে। রিটা বলে তার স্ত্রীর সাথে তার কথা হলে সে যেন রিসিপশনে এসে জানিয়ে যায়। সারান্যারও তখন মনে হয় শ্রাবণ হয়তো মিথ্যা কথা বলেছে। সে সব পাত্তা না দিয়ে তার নতুন ডেটের সাথে বেড়াতে বের হয়। কিন্তু আরমান তো এখনো শ্রাবণের কথা বিশ্বাস করছিল। তাই সে রিটাকে নিয়ে আবার ওই ঘর পরীক্ষা করতে যায়। তবে ততক্ষণে ললিতের স্ত্রী লাবণ্য চলে এসেছে। সে ললিতের জন্য সারপ্রাইজ বার্থডে প্ল্যান করছে। এটা দেখে আরমান তো নিরাশ হয়ে ফিরে আসে। তার কাছে হোটেলে কিছু একটা খটকা লাগে। তার মনে হচ্ছে শ্রাবণ মিথ্যা বলার ছেলে না, কিছু একটা নিশ্চয়ই হয়েছে। ম্যানেজারকে এই সম্পর্কে বললে ম্যানেজারও বিরক্ত হয়। সে তো ইতিমধ্যে অনেক ঝামেলায় ছিল। হোটেলের একজনের স্টাফ ডিম্পল থাপা কাজে আসেনি, তাই অন্যদের কাজ বেড়ে গেছে। আর এই নিয়ে হোটেলের স্টাফ অসন্তোষ প্রকাশ করছে। ম্যানেজার সেটা নিয়েই ব্যস্ত। তো আরমান তো কিছুই বের করতে পারে না। তাই সে শ্রাবণকে নিয়ে গেমিং রুমে গেম খেলছিল। আরমান কিছুক্ষণের জন্য সেখান থেকে বের হলে শ্রাবণ লকারের ভেতর লাশ খুঁজে পায়। সে তো তখন চিৎকার করে আরমান আর তার মাকে ডেকে আনে।
কিন্তু তখন দেখা যায় সেখানে কিছুই নেই। শ্রাবণ নিশ্চিত এখানে কিছু একটা ছিল, কিন্তু তারা তো সেখানে কিচ্ছু পায় না। তবে আরমান সেখানে চুন পড়ে থাকতে দেখে। চুন তো লাশ ডিকম্পোজ করার কাজে ব্যবহৃত হয়। তো দেখা যায় হোটেলের বাগানের সরঞ্জামের ভেতর থেকে 3 বস্তা চুন চুরি গেছে। তার সন্দেহ হয় হোটেলের স্টাফদের উপর। তখনই তার মনে পড়ে ডিম্পল থাপা নামের একজন স্টাফ কাজে আসেনি। তো স্টাফদের ঘরে গিয়ে সে ডিম্পল থাপার লকারে দেখতে পায় যে তার সব জিনিসপত্র রয়েছে। তো যে কাজে আসেনি সে তার জিনিসপত্র কেন ফেলে যাবে? সেখানেই দেয়ালের একটি ভাঙা টাইলের পেছনে সে একটা ক্যামেরা খুঁজে পায়, যে ক্যামেরায় সে লালিতের ব্যবসার অনেকগুলো গোপন কাগজপত্রেরও ছবি পায়। আরমান তো সবকিছু বুঝতে পারে যে এই হোটেলের স্টাফরা সবাই মিলে একটি র্যাকেট চালায়, যারা বড় বড় ব্যবসায়ীদের ব্যবসার গোপন জিনিসপত্র বিরোধী কোম্পানির কাছে বিক্রি করে আর তাদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা কামায়। লালিতের আগে অনেকের সাথে এমনটা করেছে তারা। হয়তো ডিম্পল মেয়েটি এর বিরোধিতা করেছে বা পরিকল্পনায় একমত হয়নি, তাই তাকে মেরে ফেলা হয়েছে। তো তাদের এখন কাজ হলো লাশ খুঁজে বের করা। আরমান তো অনেক খুঁজে, কিন্তু লাশ পায় না। এর মধ্যে তাদের ভ্যাকেশনেরও সময় শেষ হয়ে যায়, তাই সেও ফিরে যাচ্ছিল। যেতে যেতে সে সারান্যার ডেটের ছবি দেখে হঠাৎ করেই তার মাথায় কিছু একটা আসে। সে দেখতে পায় তাদের ছবির ফটোড্রপের পেছনে 3টা ট্রাঙ্ক রাখা, অথচ সে আজ সকালে 4টা ট্রাঙ্ক দেখেছে। তাই হোটেলে ফিরে এসেই বাড়তি ট্রাঙ্ক পরীক্ষা করে আর সেই ট্রাঙ্কের ভেতরেই ডিম্পলের লাশ খুঁজে পায়। শ্রাবণের বুদ্ধিমত্তার কারণে এই কেস আরমান সলভ করতে পারে। ওদিকে জয়ের কাছে সন্তোষ বাগচির লোকেশন চলে আসে। এবার আমরা দেখি বিখ্যাত শায়ের ও গজল গায়ক জুনায়েদ আলীর ম্যানেজার ঘনশ্যাম খুন হয়, তাও নিজের বাড়ির সামনে। সাক্ষী ছিল নির্মলা নামের এক অন্ধ মহিলা। নির্মলা ঘনশ্যামের বিল্ডিং এ থাকা তার বান্ধবী গৌরীর কাছে এসেছিল। ফেরার সময় সে শুধু গুলির আওয়াজ শুনেছে, আর কিছু না। এই ঘটনার জন্য স্বয়ং জুনায়েদ আলীকে গ্রেফতার করা হয় আর আরমানকে ডেকে আনা হয়। আরমান তো ভীষণ চমকে যায়, কারণ সে জুনায়েদ আলীর দ্বিতীয় বড় ভক্ত। জুনায়েদ আলীর প্রথম সবচেয়ে বড় ভক্ত হলো তার স্ত্রী সুস্মিতা। তারা দুজন একসাথে জুনায়েদের গজল গাইত। তো আরমান প্রথমে জুনায়েদকে তার আর সুস্মিতার কথা বলে, এরপর তাকে প্রশ্ন করতে শুরু করে। প্রথম প্রশ্ন ছিল ঘনশ্যামের সাথে তার পরিচয় কবে থেকে। জুনায়েদ জানায় ঘনশ্যাম 3 বছর আগে থেকে তার সাথে কাজ করে। তার গজলগুলো সে সোশ্যাল মিডিয়ায় দিয়ে তা ভাইরাল করে দিত। ঘটনার দিন সে ঘনশ্যামের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তার বাড়িতে যায়। দারোয়ানের কাছে সে শুনতে পায় ঘনশ্যাম বাড়িতে নেই, তাই সে গাড়িতে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু সেই সময় গুলির আওয়াজ শুনে সে ছুটে গিয়ে ঘনশ্যামকে পড়ে থাকতে দেখে আর তার পাশেই অন্ধ মেয়েটিকে বসে থাকতে দেখে। সে সময় কাউকে আসতে দেখে জুনায়েদ ভাবে খুনি আবার আক্রমণ করতে আসছে। এই ভেবে সে পাশে পড়ে থাকা পিস্তল তুলে নেয় নিজেকে বাঁচানোর জন্য। তখনই সিকিউরিটি গার্ড আর নির্মলার বান্ধবী গৌরী চলে আসে। তারা পিস্তল হাতে তাকে দেখে নেয়। আরমান তো সবকিছু শুনে বান্টিকে বলে যে সে নিশ্চিত ওস্তাদজি অর্থাৎ জুনায়েদ আলী এমনটা করতেই পারে না। তখনই সেখানে চলে আসে সাহের। অ্যাক্সিডেন্ট করায় সে 2 দিনের ছুটিতে ছিল, এখনো তার হাতে ব্যান্ডেজ বাঁধা। সাহের বলে সে ভক্ত বলে এটা বলতে পারে না। পিস্তলে জুনায়েদ ছাড়া আর কারো হাতের ছাপ নেই, সেই দোষী। আরমান বলে জুনায়েদের এই হত্যাকাণ্ডের পেছনে কোনো মোটিভ নেই। সাহমাদ বলতে থাকে মোটিভ খুঁজে বের করা যাবে। মোটিভ বের করার জন্য সাহমাদ জুনায়েদ আর ঘনশ্যামের কল রেকর্ড আর ব্যাংকের হিসাব বের করতে বলে। পরদিনই জুনায়েদের বেইল হয়ে যায়। তাকে দেখে আরমান আবার উত্তেজিত আর কেমন আবেগী হয়ে যায়। সে জুনায়েদকে একটি ভিডিও দেখায় যেখানে সে জুনায়েদের একটি গানের সুরে বাঁশি বাজাচ্ছে। জুনায়েদ বলে সে তার একটি কনসার্টে তার সাথে বাঁশি বাজাতে পারে। এত বড় অফার আরমান তো কল্পনাও করেনি। সেও হ্যাঁ বলে দেয়, তবে কিভাবে এসব করবে কিছুই ভাবে না, যার জন্য সারান্যা তার সাথে রাগারাগি করে। এরপরই তারা চলে যায় ঘনশ্যামের বিল্ডিং এ। সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানতে পারে তার চরিত্র তেমন একটা ভালো না। তো আরমান তো গৌরীর সাথেও কথা বলতে যায়, তবে গৌরী কথা বলতে চায় না। নিশান্ত দিকে ঘনশ্যামের মেসেজ চেক করে বলে তার ইনবক্স তো মেয়েদের দেয়া আজে বাজে মেসেজে ভর্তি। গৌরীর সাথে শেষ মেসেজিং এ ঘনশ্যাম গৌরীকে তার ঘরে গান বাজনা করতে যেতে বলে। গৌরী বলে সে যেন তাকে একা ছেড়ে দেয়। ওদিকে জুনায়েদ আলী তার কনসার্টে আরমানকে নিয়ে যায়। আরমানের আগে আর একজনের বাঁশিতে মুখ দেয়, তাতে সে হাতও দিতে পারছিল না। তার ভীষণ অস্বস্তি লাগছিল, সে কি করবে বুঝতে পারে না, তাই সে শীষ বাজিয়েই কাজ চালায়। মুম্বাই পুলিশের কারণে ব্যাপারটা বেশি দূর আগায় না। সাহমাদ দলবল নিয়ে চলে আসে আর বলে জুনায়েদকে ঘনশ্যামকে মারার জন্য গ্রেফতার করা হবে। এবার তাদের কাছে মোটিভও আছে। তার মোটিভ হলো সে জেনেছে ঘনশ্যাম তার সাথে প্রতারণা করেছে। তার কনসার্টের বেশিরভাগ টাকা সে নিজেই রেখে দিত। বয়স্ক আর টেকনিক্যাল ব্যাপারে অনভ্যস্ত হওয়ায় জুনায়েদ বুঝতে পারত না এসব, আর সে যখন জানতে পেরেছে সে তাকে মেরে ফেলেছে। তো এরপরই জুনায়েদকে গ্রেফতার করা হয়।
কিন্তু জুনায়েদ নিজের দোষ অস্বীকার করে আর বলে সে তো প্রতারণার ব্যাপারটা জানতোই না। নির্মলা আর গৌরীকেও ডাকা হয় তাদের স্টেটমেন্ট আবারও রেকর্ড করার জন্য। জুনায়েদ হঠাৎই টেবিলে রাখা পিস্তলটি নিয়ে নেয় আর গৌরীর দিকে তাক করে বলে সে কিছুই করেনি, যা করার এই গৌরী মেয়েটি করেছে। হঠাৎ করে পিস্তল গৌরীর থেকে নির্মলার দিকে যায়। নির্মলা মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে যদি অন্ধ হয়ে থাকে তাহলে কি করে বুঝলো তার দিকে পিস্তল তাক করা হয়েছে? জুনায়েদের কাজ শেষ, তাকে আরমান যা শিখিয়েছে সে তাই করেছে। তো এরপরই সে পিস্তল রেখে দেয়। আরমান বলে সে প্রথম যেদিন সেহমাতকে দেখেছে সে বাম হাত বাড়িয়ে দিয়েছে, সে জানে না তার ডান হাতে ব্যান্ডেজ। তাহলে না দেখলে কি করে সে বুঝলো তার বাম হাতে হ্যান্ডশেক করতে হবে? ব্যাপারটা দেখে আরমানের প্রথম সন্দেহ হয়। নির্মলা এবার বলতে শুরু করে 7 বছর আগে সে গান লিখত। ঘনশ্যাম তাকে মিউজিক ইন্ডাস্ট্রিতে সুযোগ দেওয়ার কথা বলে তার সাথে বাজে আচরণ করত। একদিন না বলে নির্মলার গান সে মিউজিক কোম্পানিকে বিক্রিও করে দিয়েছে। 7 বছর ধরে নির্মলা টাকা জমিয়ে তার চোখের চিকিৎসা করে চোখের আলো ফিরে পায়। আর এরপর সে ঠিক করে ঘনশ্যামকে সাহায্য করবে। সে গৌরীর গিটার ক্লাস করতে শুরু করে, কারণ গৌরী ঘনশ্যামের বিল্ডিং এই থাকতো। সুযোগ বুঝে এক রাতে সে তাকে গুলি করে দেয়। নির্মলা বলে অনেক মেয়েকে সে ঘনশ্যামের নোংরা হাত থেকে বাঁচিয়েছে, সে শাস্তি ভোগ করার জন্য এখন প্রস্তুত। তো এরপরই আমরা দেখতে পাই জুনায়েদ আলীর কনসার্ট হচ্ছে আর সেখানে নির্দ্বিধায় নির্বিচারে বাঁশি বাজায় আরমান, কারণ সে আরো একটা কেস সলভ করে ফেলেছে। এই সময় তার সুস্মিতার কথা মনে পড়ে আর সে কান্নায় ভেঙে পড়ে। বাড়ি ফিরেই সে জয়ের মেসেজ পায় যেখানে সে লিখেছে সে সন্তোষ বাগচির লোকেশন পেয়েছে। আরমান মনের ভুলে একদিন সুস্মিতার পুরনো বাড়িতে যায় আর সেখানে রান্না করে পরিষ্কার করে নিজের মতো জমিয়ে বসে। বাড়ির মালিক ফিরে এসে তাকে দেখে হতভম্ব হয়ে যায়। তারা তো দ্রুত পুলিশ ডাকে। পুলিশ আর সারান্না এসে সব সামলায়। আরমান তখন সেহমাতকে বলে সে বুঝতে পেরেছে তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তার ক্লিনিক্যাল চিকিৎসা দরকার। সে ঠিক করেছে এভারগ্রিন নামের একটি মানসিক হাসপাতালে কিছুদিনের জন্য ভর্তি থাকবে। সেহমাত তার এই সিদ্ধান্তে অবাক হলেও সে ব্যবস্থা করে দেয়। ক্লিনিকের মালিক লালিত কানান তাকে স্বাগত জানায় আর সবকিছুর ব্যবস্থা করে দেয়। সেখানেই তার নতুন জীবন শুরু হয়। তাকে ওষুধ দেয়া হলে সে ফেলে দেয়, কারণ সে তো রোগীই না। এরপরে আমরা জানতে পারি তার এখানে আসার কারণ। সে আসলে জানতে পেরেছে সন্তোষ বাগচি এখানে আছে আর সেই তদন্ত করার জন্যই সে এখানে চলে এসেছে। এই ক্লিনিকের অনেক থেরাপির মধ্যে দিয়েই চিকিৎসা হয়। আর্ট থেরাপি সেরকমই একটা থেরাপি। তো আর্ট থেরাপি সেশনে সে তার সাথে থাকা আর এক রোগীকে সন্তোষের ছবি দেখায়। তারা তখন সন্তোষকে চিনতে পারে। কেউ কেউ বলে সন্তোষ খুন হয়েছে আর কেউ বলে সন্তোষ পালিয়ে গেছে। এসব নিয়ে রোগীদের মধ্যে মারামারি বেঁধে যায়। যেহেতু তারা সবাই মানসিকভাবে অসুস্থ, তাই তাদের সামলানো বেশ কঠিন হয়। পুরো ব্যাপারটায় ডাক্তার লালিত ভীষণ রেগে যায়। সে আরমানকে বলে সেখানে ডিটেকটিভ হয়ে থাকতে পারবে না, রোগী হয়ে তাকে থাকতে হবে। আরমান তো সন্তোষের বিষয় তুলতেই লালিত বলে সে অ্যাডিক্টেড ছিল আর ওভারডোজ নিয়েই মারা যায়। লালিতের পর সারান্যাকে ডেকে পাঠায় আর বলে আরমান সাইকোটিক মানসিক রোগে আক্রান্ত, যে কারণে সে আশপাশের সবকিছুতেই কেস দেখতে পায় আর সবাইকেই সন্দেহ করে। সব জায়গা থেকেই সে খুন অপরাধ বের করে আনতে চায়। সারান্যা তখন তার সাথে থাকতে চায়, কিন্তু লালিত রাজি হয় না। সারান্যা বলে সে সামান্য কথা বলবে। লালিত অনুমতি দিলে সারান্যা আরমানের সাথে কথা বলে। আরমান তখন তার সব সন্দেহের কথা খুলে বলে। এরপর সে বলে বাড়িতে সে ওই মোবাইল লুকিয়ে রেখেছে, তা দেখলেই সারান্যা সব বুঝবে। হঠাৎ করে এক রোগী তার উপর ঝাঁপিয়ে পড়ে। ডাক্তার বিদিয়া নামের সাইকিয়াট্রিস্ট তখন সেখানে চলে আসে। ওই রোগীকে শান্ত করার জন্য তাকে উল্টো দিকে গুনতে বলে। একসাথে সে তার হাতের কলম দিয়ে শব্দও করতে থাকে, অনেকটা হিপনোটিক সাজেশনের মতো। তখনই রোগী শান্ত হয়ে যায়। রাত্রে আরমান লালিতের রুমে চলে যায় আর সন্তোষের কাগজপত্র দেখতে নেয়। সে সময় লালিত চলে আসে আর ক্ষুব্ধ হয়ে বলে সন্তোষের খুনের কিছু সে বের করতে পারবে না, কারণ সন্তোষ তো খুনই হয়নি। সিসিটিভি ফুটেজ দেখলেই আরমান বুঝতে পারবে সন্তোষ নিজেকে নিজেই ইনজেকশন দিয়েছে। সে সময় বিদ্যা চলে আসলে লালিত তাকে বলে আরমানকে স্পেশাল রুমে নিয়ে যেতে আর স্পেশাল ট্রিটমেন্ট দিতে। বিদ্যা তখন বলে স্পেশাল ট্রিটমেন্ট কিছুটা বেশি হয়ে যাবে। লালিত জানায় আরমানের জন্য সেটাই দরকার। আমরা দেখি তার হাত বেঁধে রাখা হয়েছে। ওদিকে মোবাইলটা খুঁজে বের করে সারান্যা। সবকিছু দেখে সেহমাতকে সাথে নিয়ে হসপিটালে চলে আসে। সেহমাত আরমানকে ছেড়ে দিতে বলে আর এদিকে স্পেশাল রুম থেকে আরমান কোনো মতে পালায়। তখনই বিদিয়া চলে আসে আর আগের মতো করে আরমানকে হিপনোটাইজ করার চেষ্টা করে, তবে সে বুঝতে পারে আর নিজেকে সামলায়। তখনই তার মনে পড়ে সে সন্তোষের রিপোর্ট দেখেছিল, যাতে লেখা আছে তার এমন একটা ফোবিয়া আছে যাতে সে সুই ভয় পায়। তাহলে তো সে নিজেকে ইনজেকশন পুশ করতেই পারে না। এই বিদিয়ায় হিপনোটাইজ করে তাকে দিয়ে নিজের শরীরে ওভারডোজের মাদক দিয়েছে। এসব বুঝতে পেরে আরমান সরাসরি এই ব্যাপারে বিদ্যাকে জিজ্ঞেস করে। তখন বিদ্যা বলে সে অনেক বড় ভুল করছে।
সন্তোষের কেসের পেছনে অনেক বড় বড় মানুষ আছে, সে যেন তাদের সাথে লাগতে না যায়। এর আগেও এক সাংবাদিক এসে সুস্মিতার ব্যাপারে প্রশ্ন করছিল। সাংবাদিক সম্পর্কে কিছু বলার আগেই বিদিয়া বারান্দা থেকে লাফিয়ে নিজেকে শেষ করে দেয়। সাইমাত তখন আরমানের সাথে রাগ করে, কারণ সে সুস্মিতার কেসের ব্যাপারে এত বড় তথ্য পাওয়ার পরেও তাদের কিচ্ছু জানায়নি। তো এখন থেকে তারা একসাথেই এই কেসে কাজ করবে। এই সময় তাদের কাছে খবর আসে জয় মজুমদার নামের এক সাংবাদিক আত্মহনন করেছে, যে এতদিন বাগচির ব্যাপারে সব জানাচ্ছিল। তো এই খবর পাওয়ার পরপরই এই গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত সুস্মিতার কেসটা সলভ করা হয় না, তাই আমার মনে হয় এর সেকেন্ড সিজন আসবে, আর সেখানেই হয়তো আরমান সুস্মিতার কেসটা সলভ করবে। আর এর সেকেন্ড সিজন যখনই আসবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।